হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। তো আজকের দিনে সবচেয়ে বড় আপডেটটা হচ্ছে যে সুপারস্টার সালমান খান অ্যাটলির সাথে যে ছবিটা করছিলেন, এই আপডেটটা আপনাদেরকে আগে দিয়েছিলাম। তো সেই ছবির মধ্যে আরো একজন সাউথ থেকে সুপারস্টার থাকার কথা ছিল, এই আপডেটটাও দিয়েছিলাম একটা ভিডিওর মধ্যে। এবং এই ছবিটা প্রডিউস করার কথা হচ্ছে সান পিকচার্সের। এবার শোনা যাচ্ছে যে সেই সাউথের সুপারস্টারটা আর কেউ না, সুপারস্টার রজনীকান্ত। ইয়েস, তো একই সাথে আমরা সালমান খান এবং সুপারস্টার রজনীকান্তকে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। এবার এটা যদি ফাইনালি কনফার্মড হয়, এখন মানে যারা ইনসাইডার্স আছে, ট্রেড এক্সপার্টস আছে, তারাই আর কি এই রিপোর্টটা দিচ্ছে, এই আপডেটটা দিচ্ছে। এবং এটা একটা বড় সড়ো স্কুপ আর কি, সবচেয়ে বড় স্কুপ। তো এটা যদি সত্যি হয়ে যায় তাহলে বিশাল বাওয়াল হয়ে যাবে। এবং যেদিনকে অ্যানাউন্সমেন্ট আসবে সেদিন থেকে পুরো কেঁপে যাবে। জাস্ট ভাবুন, সাউথে রজনীকান্তের কি ফ্যান ফলোইং আছে আমরা প্রত্যেকে জানি। তামিলনাড়ুতে তার কত মানে বক্স অফিস হয় সেটা আমরা দেখেছি। সেম জিনিস গোস ফর সালমান খান। যদি তাকে ঠিকভাবে প্রেজেন্ট করা হয়, ঠিকভাবে তার হিরোইজমটাকে ট্যাপ করা যায়, তাহলে নর্থ ইন্ডিয়াতে স্কাই ইজ দ্য লিমিট। তো এরা দুজন যখন একসাথে আসবে, একটা ছবি করবে, জাস্ট ভাবুন বক্স অফিস কত কালেকশন করতে পারে। এই ছবিটা কিন্তু যদি হয় তাহলে তার বাজেট কিন্তু প্রচুর বেশি হবে, কারণ সালমান খানের ফিস 100 কোটি টাকা, রজনীকান্ত 100 কোটি টাকা ফিস নেবেন। অ্যাটলি নিজের প্রচুর হাই ফিস আছে, সে 80 কোটি টাকা নেবে। তো সান পিকচার্সের কিন্তু এই ছবিটা খুব এক্সপেন্সিভ হবে। তারা যদি ব্যাক করে প্রায় 500 কোটি টাকা তার বেশি খরচা হয়ে যাবে। কিন্তু ছবিটা যদি তারা ঠিকঠাক একবার করতে পারে, পুরো জিনিসটা এক্সিকিউশন যদি ঠিকঠাক হয়, তাহলে স্কাই ইজ দ্য লিমিট। 1000 কোটি টাকা ইন্ডিয়ান বক্স অফিস থেকে আরামসে হাসতে হাসতে আসবে, সিরিয়াসলি বলছি। কারণ এতে দুজনে হিউজ ফ্যান ফলোইং আছে এবং অ্যাটলিস্ট দ্য পারফেক্ট ডিরেক্টর টু ব্রিং বোথ দি সুপারস্টার্স টুগেদার। কারণ অ্যাটলিস্ট এই মানে স্টার সেলিব্রেশনটা করতে জানে, হিরো ওয়ার্শিপিংটা করতে জানে, সে ফ্যান্সদেরকে কেটার করে, মানে ফ্যান্সরা কি দেখতে ভালোবাসে সেটাকে মাথায় রেখে ডিজাইন করতে জানে। এবং সালমান খান পরিষ্কার বুঝে গেছে জওয়ানের পর থেকে, অ্যানিমালের পর থেকে, যে ভাই আমি আমাকে যে ধরনের মানে যেভাবে দর্শক আমার দেখতে চায়, যেভাবে আমার ফ্যান্সরা দেখতে চায়, সেইভাবে বলিউডে এখন কোনো ডিরেক্টর নেই যে আমাকে প্রেজেন্ট করতে পারবে। তাই জন্য সেই সাউথের ডিরেক্টরদের সাথে ব্যাক টু ব্যাক কাজ করছে। অলরেডি সিকান্দারের শুটিং স্টার্ট হয়ে গেছে, সেটা এয়ার মুরগোডাসের সাথে তিনি করছেন। এর পরবর্তীতে অ্যাটলির সাথে এই কাজটা শুরু করবেন। এবং শোনা যাচ্ছে যে এই ছবিটা যেই সিকান্দারের শুটিং শেষ হয়ে যাবে, তিনি অ্যাটলি ছবিটাতে জাম্প ইন করবেন। এবং অন্যদিকে রজনীকান্ত এখন লোকেশ কাঙ্করাজের ছবি কুলির কাজ শুরু করে দিয়েছেন। তো সেই ছবিটা যেই মুহূর্তে শেষ হয়ে যাবে, তিনি ওই ছবিটাতে জয়েন করে যাবেন। তো দেখা যাক ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। তবে সিরিয়াসলি বলছি, আমি অ্যাজ আ মুভি লাভার এবং এদের দুজনের ফ্যান হওয়ার, মানে একসাথে সাথে দুজনের ফ্যান, তো দুটোর জন্য আমি বিভৎসভাবে এক্সাইটেড। এদেরকে কিভাবে দেখবো, এবং পার্সোনাল লেভেলেও কিন্তু রজনীকান্ত এবং সালমান খানের মধ্যে সম্পর্ক খুবই ভালো। আপনারা দেখবেন 2.0 যখন একটা অ্যানাউন্সমেন্ট টাইপের হয়েছিল, একটা লঞ্চ ইভেন্ট হয়েছিল, সেখানে সালমান খান ওয়াজ নট ইনভাইটেড, বাট হি কেম, মানে নিজে থেকে এসেছিল সে। এবং সেখানে এসে সে এবং রজনীকান্ত কিভাবে ইন্টারন্যাশনাল স্টেজ শো করতে গেছিল সেটার ব্যাপারে সে বলেছিল, এবং তাদের সম্পর্কের ব্যাপারে বলেছিল যে তাদের মধ্যে কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তো পার্সোনাল লাইফে যখন তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব থাকবে না, অন স্ক্রিন সেটা ফুটে উঠবে। এবং রজনীকান্তকে সালমান খান খুব রেসপেক্ট করে। অ্যাকচুয়ালি মানে সালমান খান নিজের সিনিয়র্স যারা আছে তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করে। চিরঞ্জীবির জন্য সে একটা ক্যামিও অবধি করে দিল তেলেগু ছবিতে গিয়ে বিনা পয়সায়। তো এই জিনিসপত্রগুলো সালমান খান করে থাকে। এবং আমার মনে হয় কোথাও অ্যাটলি এদের দুজনের স্টারডামের সাথে জাস্টিস করতে পারবে। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস প্রজেক্ট। এটা হলে মানে স্কাই ইজ দ্য লিমিট। এবং আশা করবো সেখান থেকে ছবিতে সালমান খান কাম ব্যাক করবে এবং এই ছবিটা তার ফ্যান্সদের জন্য একটা বোনাস হবে। পরবর্তী আমরা কথা বলেছি SRK এবং রাজকুমার হিরানির সাথে। তো এরা যখন একসাথে কোলাবোরেট করে ডাঙ্কি ছবিটা নিয়ে আসছিল, প্রত্যেকের এক্সপেকটেশন ওয়াজ স্কাই হাই। কারণ শাহরুখ খানের পরপর ওই বছর পাঠান বিশাল হিট হয়েছিল, জওয়ান আরো বড় হিট হয়েছিল। তো সেখানে লোকের এক্সপেকটেশন প্রচুর ছিল। ডাঙ্কি কোথাও কি সেটা ম্যাচ করতে পারেনি, সেটা কন্টেন্টের দিক থেকেও, কোয়ালিটি অফ দ্য ফিল্ম। কারণ রাজকুমার হিরানি নিজের মানে বারটা এতটা হাই সেট করে দিয়েছেন, তিনি 3 ইডিয়টস এর মতো ছবি বানিয়ে, পিকের মতো ছবি বানিয়ে, বা মুন্না ভাইয়ের মতো ছবি বানিয়ে, তো সেখানে সেটা কোথাও গিয়ে ম্যাচ করতে পারেনি। আমার পার্সোনালি ডাঙ্কি ছবিটা কিন্তু খারাপ লাগেনি, কিন্তু বক্স অফিসের দিক দিয়ে বা কোয়ালিটির দিক দিয়ে অনেক লোকের মানে এক্সপেকটেশন ম্যাচ করতে পারেনি। কিন্তু তারা আবার একসাথে কাজ করতে চলেছেন, একটা ছবি করছেন তারা, যেটা আগেন মানে পেট্রিয়টিক একটা ব্যাকড্রপেই হবে আর কি, মানে দেশাত্মবোধক ভাব সেটার মধ্যেও থাকবে। এবং শোনা যাচ্ছে এই ছবিতে আমরা শাহরুখ খানের অপোজিটে সামান্তা প্রভুকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আমরা দেখেছি রাজকুমার হিরানি নিজের যে লিডিং স্টার্স তাদের সাথে মাল্টিপল প্রজেক্টসে কাজ করে, 3 ইডিয়টস হোক, পিকে হোক, আমির খানের সাথে 2বার তিনি কাজ করেছেন। তো এবারেও শাহরুখের সাথে সেটা হলে আর কি অবাক হওয়ার মতো কিছু বিষয় না। এবং আরো একটা জিনিস দেখুন, শাহরুখ খানের এটা কত ভালো যে ডাঙ্কি সেরকম ভাবে অতটা পারফর্ম করতে পারেনি, আন্ডার পারফর্ম করেছে, সেটা যে নিজেই প্রডিউসার ছিল তা সত্ত্বেও কিন্তু তার আবার কোলাবোরেট করছে। কারণ শাহরুখ খান জানে যে রাজকুমার হিরানি কিন্তু ডিরেক্টর খারাপ না, একবার একটা লোকের অতটা স্ট্যান্ডার্ড ম্যাচ করতে হয়তো পারেনি, এটা হতেই পারে, মিসফায়ার হতেই পারে, কিন্তু তা বলে যে তিনি তো ডিরেক্টর খারাপ না। তো আশা করবো যে সামনের দিনে তাদের যে কোলাবোরেশনটা হবে সেটা সেই স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করবে। দেখা যাক কি বিষয়বস্তু হয় এবং ট্রিটমেন্টটা রাজকুমার হিরানি নিজের জোনের মধ্যে থেকেই করেন নাকি অন্যরকম কিছু করেন, সেটাই দেখার মতো বিষয় হবে। আর লাস্ট আপডেটটা হচ্ছে পূজা এন্টারটেনমেন্টকে নিয়ে। তো পূজা এন্টারটেনমেন্টের যে বম্বের অফিস ছিল সেটা শাটডাউন হয়ে গেছে, সেটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখানে অন্য রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ইত্যাদি হবে এবং 80% এমপ্লয়ীদেরকে স্যাক করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি বাসু ভাগনানি, তিনি 40 বছর ধরে প্রোডাকশন কোম্পানি চালাচ্ছেন, তার 250 কোটি টাকার ধার
হয়ে গেছিল মার্কেটে। অ্যাকচুয়ালি কোভিড এর পর থেকে, লকডাউন খোলার পর থেকে তাদের যতগুলো ছবি এসছে একটা ছবিও চলেনি বক্স অফিসে। সেটা গণপত হোক, সেটা বড়ে মিয়া ছোট মিয়াতে তো হিউজ একটা লস হয়েছে, ওটা বিগ বাজেট একটা ছবি ছিল। তার আগে বেল বটম ছবিটা, তো অক্ষয় কুমারের সাথে তারা প্রাইমারিলি যে ছবিগুলো করেছে, অক্ষয় কুমার তো প্রচুর বেশি ফিস নিয়ে থাকে, তো সেই ছবিগুলো বাজেট প্রচুর হাই হয়ে সেইভাবে বক্স অফিসে পারফর্ম করতে পারেনি। এবং তারপরে ওটিটি প্ল্যাটফর্মসে যখন সেগুলো গেছে সেখানেও তারা সেইভাবে দাম ইত্যাদি পায়নি। গণপতের ক্ষেত্রেও আপনারা দেখেছেন সেই ব্যাকফায়ারটা হয়েছে, ওটিটি কিনতেই চাইছিল না। তো এরকম জিনিসপত্রের জন্য তাদের প্রচুর ধার দেনা হয়ে গেছিল। এবার সেই প্রকোপটা কিন্তু তাদের এমপ্লয়িজদের উপর পড়েছে। তাদের এমপ্লয়িজরা বিভিন্ন সোশ্যাল, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় লেখালেখি করেছে যে আমাদের স্যালারি বহুদিন ধরে আটকে আছে, বলা হয়েছিল ক্লিয়ার করে দেবে, করেনি। তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে বম্বে ইন্ডাস্ট্রি কিন্তু খুব খারাপ অবস্থা হচ্ছে। ওখানকার প্রডিউসার্সরা ভালো ছবি বানাতে পারছে না যেগুলো বক্স অফিসে কালেকশন করতে হবে, তো পরপর ব্যাক টু ব্যাক তারা লসেস ফেস করছে। এবার যারা ইন্ডিভিজুয়াল প্রডিউসার তাদের খুব চাপ হয়ে যাচ্ছে, তাদের স্টুডিওর ব্যাকিং নেই তাদের ক্ষেত্রে, যেটা পূজা এন্টারটেনমেন্টের ক্ষেত্রে হয়েছে। তারা এবার অফিসটাকে শিফট করে নিয়েছে তাদের ফ্ল্যাটে, কিন্তু তারা তাদের কাজ এখন চালিয়ে যাচ্ছে। অশ্বত্থামা বলে ছবিটা তারা অ্যানাউন্স করেছে শাহিদ কাপুরের সাথে, সেটা তারা করবে নাকি সামনের দিনে। বাট আমার মনে হয় যে তারা জাস্ট বিগ স্টারসদেরকে নিয়ে, বড় ডিরেক্টরকে নিয়ে জাস্ট র্যান্ডামলি প্রজেক্টস করে গেছে। তারা গ্রাউন্ড লেভেলে সার্ভে ইত্যাদি একেবারে করেনি এবং রাইটার্সদেরকে এম্পাওয়ার করেনি। আপনি যদি সুদীপ শর্মা, যিনি এনিস্টেন, উড়তা পাঞ্জাব, সোনচিড়িয়ার মতো ছবি লিখেছেন এবং পাতাল লোকের উনি শো রানার, প্লাস উনি কোহরা বলে যে নেটফ্লিক্সের শোটা এলো সেটা রানার, ওনার একটা রিসেন্টলি ইন্টারভিউ বেরিয়েছে, আপনারা চেক আউট করে দেখতে পারেন। সুচিন যে ফিল্ম কোম্পানি রিভিউ করে, সে নিজের ইউটিউব চ্যানেল খুলেছে, সেখানে করেছে। তো সেখানে আপনারা দেখবেন যে সুদীপ শর্মা পুরো সিনারিওটা বলছে যে এখন বলিউডের রাইটার্সদের অবস্থা খুব খারাপ। মাসের পর মাস তাদেরকে একটা স্ক্রিপ্টের উপর কাজ করানো হচ্ছে, তারপরে শেলফ হয়ে যাচ্ছে, তাদেরকে একটা টাকাও দেওয়া হচ্ছে না এবং রাইটার্সদের খুব কম পেমেন্ট করা হচ্ছে, আগের থেকে কম। তো তাই জন্য তারা মাল্টিপল প্রজেক্টসে কাজ করছে, কোয়ালিটি ডাউন হচ্ছে কোথাও গিয়ে। তো রাইটার্স রুম যেখানে বানানো উচিত, স্ক্রিপ্টের উপর ফোকাস করা উচিত, সেখানে না করে খালি মার্কেটিং এবং স্টার্সদের পিছনে টাকা ঢেলে ঢেলে এমন একটা সিস্টেম, ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে বলিউড, যার এটা বাই প্রোডাক্ট যে স্টার যখন চলছে না, তার ছবি লোকে দেখছে না, তখন ছবিগুলো ফেল করছে, বিশাল ধার দেনা হয়ে যাচ্ছে মার্কেটে এবং সেটার প্রকোপ সেই এমপ্লয়ি সাধারণ মানুষের উপরই বার করছে, তাদেরকে টাকা পয়সা দিচ্ছে না এবং নিজেদের প্রপার্টি বিক্রি করে টাকা শোধ করছে, কিন্তু নিজের এমপ্লয়ীদেরকে স্যাকও করে দিচ্ছে হঠাৎ করে এবং তার সাথে তাদের যে আগের যে পেমেন্টস ইত্যাদি সেগুলো ক্লিয়ার করছেন। তো এরকমই একটা দুরবস্থা এবং এটা সামনের দিনে, আজকে পূজা এন্টারটেনমেন্টের হচ্ছে, দেখবেন সামনের দিনে আরো কয়েকজন প্রোডাকশন কোম্পানিরও ব্যাপার সামনে আসবে আর কি। এখন বম্বে মার্কেট কিন্তু খুবই ভোলাটাইল একটা প্লেস হয়ে গেছে এবং খুব খারাপ একটা অবস্থা হচ্ছে। ইভেন ওটিটি স্পেসেরও সেম প্রবলেম। তো সুদীপ শর্মার ইন্টারভিউটা অবশ্যই দেখুন আর আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।